Why you always in the mood? Fuck around acting brand new. I can do better with a view. Why you always in the mood? Fuck around acting brand new. I ain't tryna tell you what to do, but try to play it cool. Baby, I ain't playing by your rules. Everything was better with a view. Why you always in the mood? रूप तेरा प्यार मेरा भूल कोई हमसे ना हो जाए रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना भूल कोई हमसे ना हो जाए Why you always in the mood? Fuck around acting. তো ড্রামার শুরুতেই এই ড্রামার নায়িকার ছোটবেলার সিন দেখানো হয়। এর নাম সাংজি। সাংজির ক্লাসে কোনো মনোযোগ ছিল না। সে তখন আপন মনে ড্রয়িং করছিল, যার কারণে টিচার তাকে বকা দেয়। আর এমনটা আজকে হয়েছে তা কিন্তু না, এর আগে অনেক ক্লাসে সে অমনোযোগী হয়ে উঠত, যার কারণে টিচার তখন সাংজিকে কালকে তার পরিবারের কাউকে নিয়ে স্কুলে আসতে বলে। বাড়ি যাওয়ার সময় সাংজি তখন তার ভাইয়াকে এসএমএস করে সে যেন কালকে স্কুলে তার সঙ্গে আসে। এইটুকু মেয়ের হাতে ফোন, ভাবা যায়। যাই হোক, তার ভাইয়া কিন্তু আসতে রাজি হয় না, যার কারণে সে কিছুটা রেগে যায়। এরপর সাংজি বাড়ি এসে তার মাকে স্কুলে যাওয়ার কথাটি বলতে যাচ্ছিল, কিন্তু তার মা তাকে থামিয়ে বলে যে তার ভাইয়া এসেছে। এটা শুনে সাংজি এক্সাইটেড হয়ে তার রুমে যায়। তার ভাইয়া যে অনেকদিন বাদে বাড়ি এসেছে এর জন্য সে এক্সাইটেড হয়নি। সে এখন তার ভাইয়াকে রাজি করাবে যেন কালকে সে তার সঙ্গে স্কুলে যায়। কিন্তু রুমে এসে এই হ্যান্ডসাম ছেলেকে দেখে সাংজি তো অবাক হয়ে যায়। তো এর নাম হলো ডুয়ান, আর এ আমাদের নায়ক। সাংজি ভাবে যে তার ভাইয়া হয়তো প্লাস্টিক সার্জারি করেছে, তাই সে বলে, ভাইয়া তুমি কবে প্লাস্টিক সার্জারি করলে? এটা শুনে ডুয়ান হেসে ফেলে। তখনই পেছনে কেউ আসে, আর এটা হলো সাংজির ভাইয়া, নাম ইয়ান। ডুয়ান তখন বলে, আমরা কি একই দেখতে, যার কারণে তোমার মনে হয়েছে যে ইয়ান প্লাস্টিক সার্জারি করেছে? এটা শুনে ইয়ান খেপে যায়। সে বলে, তুই ভাবলি কিভাবে যে আমি আমার এই হ্যান্ডসাম ফেসকে চেঞ্জ করব? তার মানে কি তুই আমাকে আগলি মনে করিস? সাংজি তখন আবারও ইয়ানকে বলে সে যেন কাল তার সঙ্গে স্কুলে যায়, কিন্তু এবারও ইয়ান তাকে বারণ করে দেয়, যার কারণে সাংজি তখন কান্না করতে শুরু করে। আসল না, নকল। তার কান্না শুনে সাংজির মা তখন ওপরে আসে এবং বলে যে ভাইয়া আমাকে মারলো। এটা শুনে সাংজির মা তখন ইয়ানকে মারে এবং সেখান থেকে নিয়ে চলে যায়। সাংজি তখন অনাবরত ইয়ানের বদনাম করে যাচ্ছিল, যা শুনে ডুয়ান হেসে ফেলে। সাংজি তখন তার ন্যাকা কান্না বন্ধ করে ডুয়ানকে বলে সে যেন কাল তার সঙ্গে স্কুলে যায় ইয়ান সেজে। ডুয়ান তখন বলে, কিন্তু আমি তোমার কথা কেন শুনবো? সাংজি তখন বলে, সব কিছু তোমার জন্য হয়েছে, কারণ যদি না তুমি বলতে যে ইয়ান প্লাস্টিক সার্জারি করেছে তাহলে ও খেপতো না, আমি ঠিক ওকে রাজি করিয়ে নিতাম, তাই তোমাকে এখন আমার সঙ্গে যেতেই হবে। ডুয়ান তো আস্তে আস্তে অবাক হয়ে যাচ্ছে যে এইটুকু মেয়ের কথা কত। শেষমেশ ডুয়ান রাজি হয়ে যায়। তো সিন এখানে কাট হয়ে এবার 3 বছর পরের সিন দেখানো হয়। সাংজি এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে, আর এখনও ছোটোখাটো বিষয়ে ইয়ানের সঙ্গে তার ঝগড়া হয়ে যায়। ইয়ানের হোস্টেল চেঞ্জ করা হয়েছে, যেটা কিনা তার বাড়ি থেকে কিছু দূরে। ইয়ান তখন তার বাবার কাছ থেকে গাড়ি চায়, কারণ তাকে নিজের লাগেজের সঙ্গে সঙ্গে ডুয়ানেরও লাগেজ আনতে হবে। ডুয়ানের নাম শুনে সাংজি এক্সাইটেড হয়ে বলে, ভাইয়া আমিও তোমার সঙ্গে যাব। ইয়ান তখন বলে, কোন খুশিতে? সাংজি তখন বলে, তোমার সাহায্য করতে। এটা শুনে ইয়ান অবাক হয় যে চাঁদ কোন দিকে উঠেছে। সে বারণ করে দেয়, কিন্তু সাংজি অনেক জোর করায় তাকে নিয়ে যেতে হয়। এরপর স্কুল শেষে সাংজি হোস্টেলের কাছে চলে আসে, কিন্তু তখন সেখানে কেউ ছিল না। সাংজি তখন গাড়িতে একটি ফক্সের ডল দেখতে পায়, আর এই ডলটি সাংজির অনেক পছন্দ হয়। তখনই হঠাৎ করে তার সামনে ডুয়ান চলে আসে, আর ডুয়ানকে দেখে সাংজি ব্লাশ করতে শুরু করে যে এ আগের থেকে কতটা হ্যান্ডসাম হয়ে গিয়েছে। প্রথমে ডুয়ান তাকে চিনতে পারে না, কিন্তু সাংজি যখন চ্যাটাং চ্যাটাং করে তার সঙ্গে কথা বলে তখন ডুয়ান তাকে চিনে ফেলে যে এ তো সেই পিচ্চি, এখন কত বড় হয়ে গিয়েছে। এরপর দুজনে মিলে জিনিসপত্রগুলো রুমে নিয়ে যায়। এখানে ইয়ান আর ডুয়ান ছাড়া আরও দুজন ছেলেও থাকে। ইয়ান তখন গেম খেলছিল। সাংজি তখন এদেরকে জিজ্ঞাসা করে, আমার ভাইয়ার পেছনে কি সারাক্ষণ মেয়েরা ঘুরঘুর করে? আসলে ও আমাকে বলেছিল যে ওর প্রেমে অনেক মেয়ে পাগল। এতে এরা বলে, কই, আজ পর্যন্ত তো আমরা দেখিনি যে কোনো মেয়ে ডুয়ানের পাশে দাঁড়িয়ে আছে। বেচারা ডুয়ান, ইজ্জতের 12টা বেজে গেল।
সে তখন এমনভাবে সাংজির দিকে তাকায় আর সাংজি তার দিকে এমনভাবে তাকায় যেটা দেখে ডুয়ান হেসে ফেলে এবং মনে মনে বলে এ এখনও আগের মতনই আছে। ডুয়ান তখন তার পার্ট টাইম জবের জন্য এখান থেকে চলে যায় আর সাংজিও তাড়াহুড়োর চক্করে তার নোটবুক ডুয়ানের টেবিলে রেখে সেখান থেকে চলে যায়। এরপর রাতের সিন দেখানো হয়। ডুয়ান ইয়ানের ফোন থেকে সাংজিকে ফোন করে এবং তাকে তার নোটবুকের কথাটি বলে। সাংজি তখন বলে তুমি কি আমার বদলে হোমওয়ার্ক করতে পারবে, কারণ কালকেই আমাকে ওই নোটবুকটি সাবমিট করতে হবে। ডুয়ান তখন বলে আমি ইয়ানকে বলছি, সে করে দেবে। সাংজি তখন বলে না না, ও পারবে না, তুমি করে দিও। এটা শুনে ডুয়ান বলে আচ্ছা, কালকে সকাল 6টার সময় তুমি বাস স্টপে এসো, আমি তোমার নোটবুক ফেরত দিয়ে দেব। এবার সকালের সিন দেখানো হয়। সাংজি অনেকক্ষণ ধরে ডুয়ানের জন্য অপেক্ষা করে কিন্তু ডুয়ান আসে না। তখন সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। সেই দিনকে স্কুলে ডুয়ান আসতে অনেক দেরি করেছিল, যার কারণে সাংজিকে টিচারের কাছ থেকে বকা খেতে হয়েছিল। সাংজি তখন ডুয়ানের ওপর অনেক রেগেছিল। হাঁটতে গিয়ে তার পা মচকে যায় এবং সে নিচে পড়ে যায়। তখনই সেখানে ডুয়ান আসে এবং সাংজিকে সরি বলে দেরি করে আসার জন্য। এরপর টিচার যখন ডুয়ানের সঙ্গে কথা বলছিল তখন সাংজি এক নজরে তার দিকেই তাকিয়েছিল। এরপর সিন বর্তমানে আসে। সাংজি তখন এসব কথাই ভাবছিল। তখন সেখানে ডুয়ান আসে এবং তার গালে একটি পানির বোতল রাখে। ডুয়ানকে দেখে সাংজি আবারও ব্লাশ করে। এরপর ডুয়ান সাংজিকে তার নোটবুক ফেরত দিয়ে সেখান থেকে চলে যায় আর সাংজি আবারও এক নজরে তার দিকেই তাকিয়ে থাকে। এরপর সাংজি যখন বাড়ি আসে তখন তার বাবা আর মা কোথাও যাচ্ছিল। তারা সাংজিকে বলে যায় যে ইয়ান রাতে এখানে আসবে। এরপর তার মা আর বাবা সেখান থেকে চলে গেলে ইয়ান বাড়িতে আসে। ইয়ান তখন সাংজিকে তার সঙ্গে লাঞ্চ করতে যেতে বলে কিন্তু সাংজি তার সঙ্গে যেতে রাজি হয় না। ইয়ান তখন ফোনে কার সঙ্গে কথা বলে যে সে তার বন্ধুদের সঙ্গে লাঞ্চ করতে যাচ্ছে। এটা শুনে সাংজি ভাবে হয়তো ডুয়ানও ইয়ানের সঙ্গে যাবে, তাই সে ইয়ানের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। কিন্তু ডুয়ান না, ইয়ান এই মোটুর কথা বলছিল, যাকে দেখে সাংজির মুড অফ হয়ে যায়। কিন্তু কিছু দূর যেতে ইয়ান ডুয়ানকে পিক আপ করে নেয় আর ডুয়ানকে দেখে সাংজির মুড আবারও ঠিক হয়ে যায়। সে রোজকার মতন এবারও ডুয়ানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। তখন ডুয়ান সাংজিকে জিজ্ঞাসা করে আমি কি খুবই হ্যান্ডসাম দেখতে? এটা শুনে সাংজি নার্ভাস হয়ে যায়। সে বলে না, তুমি একদমই হ্যান্ডসাম না। ডুয়ান তখন বলে তাহলে বারবার আমাকে ঘুরে কেন দেখছো আর এত ব্লাশ কেন করছো? এটা শুনে সাংজি তখন ঘাবড়ে যায়। সে চুপ হয়ে থাকে আর ইয়ান তার দিকে এইভাবে তাকায়। এরপর রেস্টুরেন্টে পৌঁছে সাংজির শরীর তখন খারাপ করছিল। ডুয়ান দেখে যে তার স্কার্ট নোংরা হয়ে গিয়েছে, তাই সে সাংজিকে কভার করে। সাংজি ওয়াশরুমে গেলে ডুয়ান তাকে এইখানে অপেক্ষা করতে বলে ইয়ানের সঙ্গে স্টোরে চলে যায় প্যাড কিনতে। কিন্তু তাদের অনেক লজ্জা লাগছিল। যাই হোক করে তারা একটি কিনে নেয় এবং একটি মেয়ের সাহায্যে সাংজিকে এটা দিয়ে দেয়। সাংজিরও তখন অনেক লজ্জা লাগছিল। যাই হোক পরের সিনে সাংজি তার বেস্ট ফ্রেন্ড নিংয়ের সঙ্গে একটি ছেলের জন্মদিন পার্টিতে যাচ্ছিল। তারা যেখানে ছিল সেখানে কিন্তু ডুয়ান পার্ট টাইম জব করে। ডুয়ানকে দেখে সাংজি অবাক হয় এবং প্রত্যেকবারের মতন আবারও এক নজরে তার দিকেই তাকিয়ে থাকে আর ডুয়ান এটা বুঝতে পেরে স্মাইল করে। তখন সেখানে এদের আরও কিছু ফ্রেন্ড আসে। এর নাম হলো ফুজ্যাং আর আজকে এরই জন্মদিন। এরপর এরা সবাই মিলে ফুজ্যাংয়ের জন্মদিন পালন করে। ফুজ্যাং তখন বলে আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ একটি কথা সবাইকে বলতে চাই। এই বলে সে সাংজির হাত ধরে, যা দেখে নিংয়ের একদমই ভালো লাগে না। সাংজি বুঝতে পারে ফুজ্যাং তাকে প্রপোজ করবে, কারণ সে ছোটবেলা থেকেই ফুজ্যাং তাকে পছন্দ করে। তাই সাংজি ফুজ্যাংকে নিয়ে বাইরে আসে। ডুয়ান তখন এদের দুজনকে দেখে ফেলে। ফুজ্যাং তখন সাংজিকে প্রপোজ করেই দেয় যে সেই ছোটবেলা থেকেই আমি তোমাকে পছন্দ করি, কিন্তু সাংজি তাকে রিজেক্ট করে দেয় এই বলে যে আমরা শুধুমাত্র বন্ধু আর আমি তোমাকে নিয়ে সেরকম কোনো ফিলিং রাখি না, তাই এটাই ভালো হবে যে তুমি আমার উপর থেকে মুভ অন করে নাও। এটা শুনে বেচারা ফুজ্যাং এতটাই কষ্ট পায় যে সে কান্না করে ফেলে। এরপর ফুজ্যাং সেখান থেকে চলে গেলে ডুয়ান সাংজির কাছে আসে এবং বলে তুমি ওকে পছন্দ করো না তা সরাসরি বললে কেন? বেচারার মনটা তো ভেঙে গেল, ওকে তো বুঝিয়েও বলতে পারতে। এটা শুনে সাংজি চুপ হয়ে যায়। ঠিক তো, এমনটা কেন আমি করলাম না? যাই হোক এবার ক্লাসরুমের সিন দেখানো হয়।
কালকে স্কুলে স্পোর্টস হবে। তাই টিচার জোর করে সাংজির নাম হাই জাম্পে লিখে দেয়, কিন্তু সাংজি একদমই লাফাতে পারে না, তাই সে ঘাবড়ে যায়। সে নিংয়ের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু নিং তাকে ইগনোর করে, যার কারণ সাংজি বুঝতে পারে না। পরের দিনের সিন দেখানো হয়, ফুজ্যাং যখন দৌড়াচ্ছিল তখন নিং তাকে অনেক চেয়ার আপ করছিল, যা দেখে সাংজি বুঝে যায় যে নিং কেন তার সঙ্গে কথা বলছে না। কারণ সে ফুজ্যাংকে পছন্দ করে, কিন্তু ফুজ্যাং তো সাংজিকে পছন্দ করে। এরপর সাংজি তার নাম রেজিস্টার করাতে আসে। সেখানে ডুয়ান আর ইয়ানকে দেখে সাংজি অবাক হয়। ইয়াং তখন সাংজির অনেক মজা ওড়ায়, কারণ সে ভালোভাবে খেলতে জানতো না। কিন্তু ডুয়ান সাংজিকে অল দ্য বেস্ট বলে এবং তার নাম রেজিস্টার করিয়ে দেয়। কিন্তু খেলার সময় সাংজি অনেক বাজেভাবে আহত হয়, যার কারণে এরা চিন্তিত হয়ে পড়ে। ইয়াং যখন সাংজিকে এখান থেকে নিয়ে যাচ্ছিল তখন টিচার ডুয়ানকে চিনে ফেলে যে তুমি তো সাংজির ভাই, তাই না? এতে ডুয়ান বলে হ্যাঁ। ইয়ানকে দেখে টিচার যখন সাংজিকে জিজ্ঞাসা করে এ তোমার কে হয়, তখন ইয়ান বলতে যাচ্ছিল, কিন্তু সাংজি তার মুখ চেপে ধরে এবং বলে এ আমার বাবা। এটা শুনে টিচার তো অবাক হয়ে যায়, কিন্তু ইয়ান সাংজির ওপর অনেক রেগেছিল এবং বলে আমাকে দেখতে কি এতটাই বয়স্ক লাগে যে তুই আমাকে বাবা বললি? এখনই নাম, নইলে কিন্তু তোকে ফেলে দেব। তখন সেখানে ডুয়ান আসে এবং সে সাংজিকে ঘাড়ে তুলে নেয়। এরপর ডুয়ান সাংজিকে মেডিকেল রুমে এনে তার পায়ে মেডিসিন লাগিয়ে দেয়, যা দেখে সাংজির অনেক ভালো লাগে। সে ভাবে হয়তো ডুয়ান তার জন্যই এমনটা করছে, কিন্তু সে পরে দেখে ডুয়ান শুধুমাত্র তার জন্য না, বাকি সব মেয়েদের জন্য এমনটাই করছিল, যা দেখে সাংজির মন খারাপ হয়ে যায়। এরপর সাংজির ক্লাসরুমের সিন দেখানো হয়। সে ইয়ানকে ফোন করে আজকে তাকে পিক আপ করতে আসতে বলে। ইয়ান তখন বলে যে আমি ব্যস্ত আছি, তাই ডুয়ানকে পাঠিয়ে দেব, তুই ওর সঙ্গে বাড়ি চলে যাস। এটা শুনে সাংজি খুশি হয়ে যায়। তখন সেখানে নিং আসে এবং সে সাংজিকে বলে চল শপিং করতে যায়। এটা শুনে সাংজি খুশি হয়ে যায় যে নিং তার সঙ্গে কথা বলল, তাই সে নিংয়ের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। এইদিকে ডুয়ান স্কুলের বাইরে সাংজির জন্য অপেক্ষা করে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় সাংজি বাইরে বেরিয়ে আসে না। অপরদিকে নিং বারবার সাংজিকে জিজ্ঞাসা করে তুই কি টাকা এনেছিস? এতে সাংজি বলে হ্যাঁ এনেছি, বারবার কেন জিজ্ঞাসা করছিস? আর এইদিকে তো শপিং মল না, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? এইদিকে ডুয়ান আশেপাশের এলাকাগুলোতে সাংজিকে খুঁজে যাচ্ছিল। নিংকে দেখে সেখানে 3টি মেয়ে আসে এবং জিজ্ঞাসা করে তুই কি টাকা এনেছিস? এতে নিং বলে না আমার কাছে টাকা নেই, কিন্তু আমার বান্ধবীর কাছে টাকা আছে। এটা শুনে এরা তখন সাংজির কাছ থেকে তার পার্স ছিনিয়ে নেয়, কিন্তু সেখানে মাত্র 50 ইউয়ান ছিল, যা দেখে মেয়েগুলো তখন সাংজিকে বুলি করে এবং সাংজিকে ধমক দিয়ে বলে কালকে যদি টাকা না নিয়ে আসিস তাহলে কিন্তু স্কুলে গিয়ে আমরা হাঙ্গামা করব। এই বলে মেয়েগুলো সেখান থেকে চলে যায়। সাংজি তখন অনেক ভয় পেয়েছিল। নিং তখন সাংজিকে সরি বলে। সাংজি বলে তুই ইচ্ছে করে আমাকে এখানে এনেছিস, তাই না? আমি তোকে আমার প্রিয় বান্ধবী মনে করি, কিন্তু তুই আমার সঙ্গে এমনটা করলি। আজকের পর থেকে আমার সঙ্গে কখনোই দেখা করবি না। এই বলে সাংজি তখন সেখান থেকে চলে যায়। সাংজিকে দেখে মনে হচ্ছিল যেন সে এখনই কান্না করে ফেলবে। তখন সে সামনে ডুয়ানকে দেখতে পায়। সাংজিকে দেখে ডুয়ান তখন তাকে বকা দেয়, কারণ সে একাই এই জায়গাতে এসেছে। এতে সাংজি তখন কান্না করে ফেলে। ডুয়ান তখন সাংজিকে জড়িয়ে ধরে এবং জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কিন্তু সাংজি কিছুই বলে না। এরপর সাংজি ডুয়ানকে সব কিছু বলে যা যা আজকে তার সঙ্গে হয়েছিল। ডুয়ান তখন সাংজিকে সান্ত্বনা দিয়ে বলে সে যেন কথাটি গোপন না রাখে। পারলে সাংজি তার বাবা কিংবা মায়ের সঙ্গে এই কথাটি শেয়ার করতে পারে। এরপর ডুয়ান সাংজিকে নিয়ে এই রাস্তা দিয়ে যায়, যা দেখতে অনেক বিউটিফুল ছিল। রাস্তার ধারে ফুলগুলো দেখে সাংজির মন ভালো হয়ে যায়। পরের দিন সাংজি যখন স্কুল থেকে বার হচ্ছিল তখন সে ইয়ান, ডুয়ান আর তাদের 2 বন্ধুকে দেখতে পায়। ইয়ান তখন বলে কে তোকে বুলি করেছিল আর ওরা দেখতে কেমন? সাংজি ওদের হুলিয়া এদেরকে বলে দেয় এবং তাকে কোনখানে বুলি করা হয়েছে সেইখানেও নিয়ে যায়, কিন্তু এরা সাংজিকে তাদের সঙ্গে ভেতরে নিয়ে যায় না, তারা সাংজিকে এর কাছে রেখে যায়। তারা তখন সেই 3 মেয়েকে খুঁজেও পেয়ে যায় যারা কিনা তখন স্মোক করছিল। ইয়ান তখন মেয়েগুলোকে বকা দিয়ে বলে আজকের পর থেকে তোমরা কাউকে বুলি করবে না। এরা কারণ জিজ্ঞাসা করলে ইয়ান বলে কালকে তোমরা যাকে বুলি করেছিলে ও আমার বোন।
তাই এরপর থেকে যদি তোমরা ওকে কোনোদিনও বুলি করেছো তাহলে তোমাদের অবস্থা খারাপ করে দেব। ইয়ানের কথা বলা হয়ে গেলে ডুয়ান এবার এদেরকে বোঝায় যে বুলি করা ভালো নয়, কারণ যাকে বুলি করা হয় সে এতে আস্তে আস্তে অনেক ভেঙে পড়ে। ডুয়ানকে দেখে এরা তখন অনেক ভয় পেয়ে যায়। এরপর এরা ফিরে আসলে সাংজি তার পার্স দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর স্কুলের সিন দেখানো হয়। নিংকে অন্য স্কুলে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, কারণ সে সাংজিকে বুলিদের কাছে নিয়ে গিয়েছিল। যাওয়ার আগে নিং সাংজির দিকে তাকিয়ে অনেক কান্না করে, কিন্তু সাংজি একবারও তার দিকে তাকায় না। তখন সাংজি তার টেবিলে নিংয়ের একটি চিঠি দেখতে পায়, যেখানে সে সাংজিকে বলেছে সে যেন এই শেষবারের মতো নিংকে ক্ষমা করে দেয়। আজ থেকে এদের স্কুলে এক্সাম স্টার্ট হয় এবং এক্সাম শেষ হয়ে রেজাল্টও বার হয়ে যায়। সাংজি প্রত্যেকটি সাবজেক্টে ভালো নাম্বার পেলেও ফিজিক্সে কেবলমাত্র 66 পায়, যেটা সাংজির কাছে অনেক মনে হলেও তার বাবা আর মায়ের কাছে এটা ছিল অনেক কম। তারা তখন সাংজিকে একটি টিউটর দেওয়ার কথা বলে, যে আর অন্য কেউ না, ইয়ান। সাংজি তখন ইয়ানকে বিরক্ত করার জন্য একটি কোশ্চেন বারবার তাকে জিজ্ঞাসা করে। এতে ইয়ান অনেক বিরক্ত হয়ে যায়। সে সাংজিকে মারতে শুরু করে এবং বলে আমি আর তোকে পড়াতে পারবো না। ইয়ান তার বাবা আর মাকেও এই কথাটি বলে। তাই তার বাবা আর মা অন্য একটি টিউটরের কথা বলে, যে কিনা কাল থেকে সাংজিকে পড়াতে আসবে। এটা শুনে সাংজি রেগে যায় যে এত তাড়াতাড়ি এরা একটি নতুন টিউটারও খুঁজে পেয়ে গেল। যাই হোক, পরের দিন সাংজি যখন নিচে আসে তখন সে ডুয়ানকে দেখে ইয়ানকে জিজ্ঞাসা করে যে এ কি করছে। এতে ইয়ান বলে ডুয়ান তো নতুন টিউটার। এটা শুনে সাংজির তো খুশির কোনো ঠিকানাই থাকে না। পড়ানোর আগে ডুয়ান আর ইয়ান একসঙ্গে গেম খেলছিল। তখন এই সুযোগের ফায়দা নিয়ে সাংজি লুকিয়ে লুকিয়ে ডুয়ানের কিছু ছবি তুলে নেয়, আর এটা ডুয়ানও বুঝতে পারে। তাই সে কিউট কিউট পোজ দেয়। ডুয়ানের এই ছবিগুলো দেখে সাংজি এমন ভাব করে যেন সে তার ক্যামেরা ঠিক করছে। ইয়ান তখন বলে তুই কেন ওর ছবি তুলছিস, আমার কেন তুলছিস না, আমি কি হ্যান্ডসাম না? এতে সাংজি বলে না, তোমাকে দেখতে একদম বাদরের মতন লাগে। এই বলে সাংজি সেখান থেকে চলে যায়। এটা শুনে ইয়ান ক্ষেপে যায়। সে বলে তুই কি কখনো আমার নামে একটু প্রশংসা করতে পারিস না? সব সময় আমার হ্যান্ডসাম ফেস নিয়ে আজে বাজে কথা বলিস। এতে সাংজি তাকে আরও রাগিয়ে সেখান থেকে চলে যায়। রুমে এসে সাংজি তখন বারবার ডুয়ানের ছবিগুলো দেখছিল। এরপর ডুয়ান তাকে পড়াতে আসে। সাংজি বলে যে তার ফিজিক্সে কোনো ইন্টারেস্ট নেই। ডুয়ান তখন বলে তাহলে আমার সঙ্গে মিউজিয়াম চলো, সেখানে গেলে তোমার ফিজিক্সের প্রতি ইন্টারেস্ট বেড়ে যাবে। পরের দিনই এরা তিনজনে মিলে মিউজিয়াম চলে আসে, কিন্তু ইয়ান ভেতরে যায় না। সে গেম খেলার জন্য একটি ইন্টারনেট ক্যাফেতে চলে যায়। ভেতরে সাংজি আর ডুয়ান অনেক মজা করে। আস্তে আস্তে ফিজিক্সের প্রতি সাংজির ইন্টারেস্ট বেড়ে যায়। সাংজি তখন ডুয়ানকে জিজ্ঞাসা করে যে তার ড্রিম কি। এতে ডুয়ান বলে গেমিংয়ের দুনিয়ায় একটি নতুন গেম তৈরি করার। তার মানে গেমের প্রতি ডুয়ানের অনেক ইন্টারেস্ট আছে। সাংজি তখন জিজ্ঞাসা করে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? এতে ডুয়ান বলে না, কারণ এসব করার মতন সময় তার কাছে নেই। কিন্তু কখনো যদি হয় তাহলে সে সবার আগে সাংজির সঙ্গে তার পরিচয় করিয়ে দেবে। এটা শুনে সাংজি স্যাড হয়ে যায়, কিন্তু সে নিজেকে সামলিয়ে বলে হ্যাঁ আমি অপেক্ষায় থাকবো। এই বলে দুজনাই পিঙ্কি প্রমিস করে নেয়। পরের সিনে সাংজি একটি জায়গায় বসে ডুয়ানের স্কেচ করছিল। তখন সেখানে ডুয়ান চলে আসে, যার কারণে সাংজি তার ড্রয়িং বুকটা এখানেই ভুলবশত ফেলে রেখে চলে যায়। ডুয়ানের পার্ট টাইম জবের সময় হয়ে গিয়েছে, তাই সে এখানেই বসেই তার কাজ করে। সাংজি আর ইয়ান তখন সেখান থেকে চলে যায়। বাড়ি এসে সাংজি তার ড্রয়িং বুক খুঁজে পাচ্ছিল না। তখন তার মনে পড়ে যে সে তো ভুলবশত তার ড্রয়িং বুকটি মিউজিয়ামে ফেলে চলে এসেছে। তাই সাংজি তখন মিউজিয়ামে ফোন করে এবং জিজ্ঞাসা করে তারা কি কোনো ড্রয়িং বুক সেখানে পেয়েছে কিনা। এতে এ পাশে থাকা ব্যক্তিটি বলে হ্যাঁ পাওয়া গিয়েছিল, কিন্তু যে তোমার সঙ্গে মিউজিয়ামে ছিল আমরা তাকে সেই ড্রয়িং বুকটি দিয়ে দিয়েছি। এটা শুনে সাংজি অবাক হয়, কারণ সেই ড্রয়িং বুকে ডুয়ানের অনেকগুলো ছবি আঁকা ছিল। এখন যদি ডুয়ান সেই ছবিগুলো দেখে ফেলে তাহলে কি হবে? পরের দিন ইয়ান সাংজির ড্রয়িং বুকটি তাকে ফেরত দিয়ে বলে এটা ডুয়ান আমাকে দিতে বলেছে। এই বলে ইয়ান সেখান থেকে চলে যায়। সাংজি তখন বলে ডুয়ান কেন আমাকে ড্রয়িং বুকটি দিতে এলো না? তবে কি ও জানতে পেরে গিয়েছে যে আমি সিক্রেটলি ওকে পছন্দ করি? এইসব ভেবে সাংজি অনেক বিরক্ত হয়ে যায় এবং এই সিচুয়েশনটাকে সামলানোর জন্য একটি প্ল্যান করে। আর এটা কি তা সামনে গেলেই জানতে পারবে।
পরের সিনে ইয়ান যখন হোস্টেলে ফিরে আসে তখন তাকে দেখে অনেক স্যাড মনে হচ্ছিল। ডুয়ান কি হয়েছে জিজ্ঞাসা করলে ইয়ান বলে আজকে সকালে সাংজি বলেছে যে সে একটি ডেটিং অ্যাপ দিয়ে একটি ছেলের সঙ্গে ডেট করছে। এটা শুনে ডুয়ানও অবাক হয়ে যায় যে এই বয়সে। ইয়ান তখন বলে যদি একবার সে ছেলেকে সামনে পায় তাহলে ওর পা ভেঙে দেব। ওর সাহস কি করে হলো আমার বোনকে ফাঁসানোর। ডুয়ান তখন বলে চিন্তা করিস না, কালকে আমিও তোর সঙ্গে যাব আর ওকে বুঝিয়ে বলবো। এইদিকে সাংজির অবস্থা অনেক খারাপ ছিল। সে মিথ্যে বাহানা তো দিয়ে দিয়েছে, কিন্তু এর জন্য তাকে অনেক বকাও খেতে হচ্ছে। তখন সেখানে ইয়ান আর ডুয়ান আসে। ইয়ানকে দেখে সাংজি তার মুখ লুকিয়ে নেয়। ইয়ান তখন ডুয়ানকে বলে এখন তুই ওকে বোঝা। ডুয়ান তখন জিজ্ঞাসা করে যে তোমার বয়ফ্রেন্ড কিসে পড়ে। এতে সাংজি বলে সে এখন কলেজে পড়ে আর এই বছরই সে গ্র্যাজুয়েট হয়ে যাবে। এটা শুনে ডুয়ান অবাক হয়। সে জিজ্ঞাসা করে ও তোমার থেকে কত বছরের বড়। সাংজি বলে 5 বছরের। এটা শুনে ডুয়ান তো অনেক অবাক হয়ে যায়। এখানে কিন্তু সাংজি ডুয়ানের কথাই বলছে, কারণ ডুয়ান তার থেকে 5 বছরের বড়। ডুয়ান তখন তাকে বুঝিয়ে বলে যদি ডেট করতেই হয় তাহলে নিজের বয়সে কাউকে করো, কিন্তু এখন না, যখন তুমি হাই স্কুল পাস করে গ্র্যাজুয়েট হয়ে যাবে তখন। এতে সাংজি বলে ঠিক আছে, সে আর কারোর সঙ্গে এখন ডেট করবে না। তার এই কথা শুনে ডুয়ান খুশি হয়ে যায়। এরপর সে যখন হোস্টেলে ফিরে আসে তখন হাসপাতাল থেকে তাকে ফোন করা হয় এবং বলা হয় তার বাবা এখন অনেক অসুস্থ, তাই ডুয়ান যেন তার হোম টাউনে ফিরে আসে। এটা শুনে ডুয়ান তাড়াহুড়ো করে তার হোম টাউনে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এবার কয়েকদিন পরের সিন দেখানো হয়। অনেক দিন হয়ে যায় ডুয়ান এখন সাংজিকে পড়াতে আসে না, তাই সাংজি তাকে অনেক মিস করছিল। কয়েকদিন পরে ইয়ান আর ডুয়ান গ্র্যাজুয়েট হয়ে যাবে, তাই সাংজি ডুয়ানকে দেওয়ার জন্য একটি গিফট কেনে। এরপর ডুয়ান যখন বাড়িতে ছিল তখন সেখানে একটি মেয়ে আসে। এর নাম কি তা এখানে বলা হয়নি। মেয়েটি বলে আমি কি ভেতরে আসবো। ডুয়ান তখন বলে না, যা বলার বাইরে থেকে বলো। মেয়েটি জিজ্ঞাসা করে গ্র্যাজুয়েটের পর কি তুমি এখানেই থাকতে শুরু করবে। এতে ডুয়ান বলে হ্যাঁ। মেয়েটি বলে তুমি কি আমাকে তোমার গ্র্যাজুয়েট সেরেমনিতে নিয়ে যাবে। এতে ডুয়ান তাকে বারণ করে দেয়। এখান থেকে বোঝাই যাচ্ছে যে ডুয়ান এই মেয়েটিকে পছন্দ করে না। মেয়েটি তখন ডুয়ানকে কিছু টাকা দেয়, কিন্তু ডুয়ান তা নেয় না। সে মেয়েটিকে এখান থেকে যেতে বলে। ডুয়ানকে দেখে তখন স্যাড মনে হচ্ছিল। যাই হোক, এবার কলেজের সিন দেখানো হয়। আজকে এরা গ্র্যাজুয়েট হয়ে যাবে। ইয়ানের সঙ্গে তখন সাংজিও এসেছে, কিন্তু তার চোখ শুধুমাত্র ডুয়ানকে খুঁজছিল। আর সে যখন ডুয়ানকে দেখতে পেয়ে যায় তখন সাংজি অনেক খুশি হয়ে যায়। ডুয়ান যখন সাংজিকে দেখে তখন তার মুখে একটি হাসি ফুটে ওঠে। এরপর সাংজি ডুয়ানকে একটি বুকে দেয়। ডুয়ান বলে আমি ভেবেছিলাম তুমি এটা ইয়ানকে দেওয়ার জন্য এনেছো। সাংজি বলে ওর কাছে অলরেডি একটি আছে, তাই এটা তোমার জন্য। সাংজি তখন সেই উপহারটি দিতে যাচ্ছিল, কিন্তু তখন ডুয়ানের কিছু বন্ধু তাকে ডাকে, যার কারণে ডুয়ান সেখান থেকে চলে যায় এবং এদের সঙ্গে কিছু ছবি তোলে। এদের কথাবার্তা শুনে সাংজি বুঝতে পারে যে ডুয়ান তার হোম টাউনে ফিরে যাবে। এতে সাংজি স্যাড হয়ে যায়। এরপর ডুয়ান তার কাছে এসে সাংজির সঙ্গেও কিছু ছবি তোলে। এরপর রাতের সিন দেখানো হয়। ডুয়ান আর ইয়ান তাদের বাকি বন্ধুদের সঙ্গে ক্লাবে এসে পার্টি করছিল। সেখানে ইয়ান অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, যার কারণে ডুয়ান তাকে নিয়ে বাড়িতে আসে। অনেক রাত হয়ে যাওয়ায় ইয়ানের মা ডুয়ানকে আজ রাত এখানেই থাকতে বলে, কিন্তু ডুয়ান থাকতে রাজি হয় না। তার মা তখন ডুয়ানকে অনেকবার বলে। এতে ডুয়ান রাজি হয়ে যায়। গভীর রাতে ডুয়ান বাইরে একাই বসেছিল আর তাকে দেখে অনেক স্যাড মনে হচ্ছিল, কারণ ডুয়ানের বাবার অবস্থা এখন আস্তে আস্তে খারাপ হচ্ছে। তখন সাংজিরও ঘুম আসছিল না। বাইরে ডুয়ানকে একাই দেখে সাংজি তার কাছে এসে বসে এবং তাকে স্যাড দেখে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এতে ডুয়ান বলে তাকে এখন অনেক টাকা শোধ করতে হবে। সাংজি তখন বলে চিন্তা করো না, আমি যখন বড় হয়ে চাকরি করব তখন তোমাকে অনেক টাকা দেব। এটা শুনে ডুয়ান হেসে ফেলে। সে বলে ভালো কথা যে তুমি আমার সাহায্য করবে, কিন্তু সেই টাকা তুমি নিজের ওপর খরচ করো, অন্য কারোর ওপর খরচ করার দরকার নেই। এরপর সাংজি যখন তার রুমে চলে আসে তখন গেট খোলা আর বন্ধ হওয়ার আওয়াজ আসে। সাংজি ব্যালকানিতে এসে দেখতে পায় যে ডুয়ান এখান থেকে চলে যাচ্ছে। আর ডুয়ান যখন সাংজিকে দেখে তখন সে তাকে বাই বলে সেখান থেকে চলে যায়।
সাংজি রুমে এসে তার ফোন চেক করে, যেখানে ডুয়ান তাকে এসএমএস করে বলেছে সে আজ রাতের ফ্লাইটেই এখান থেকে চলে যাচ্ছে তার হোমটাউনে। আর ডুয়ান তখন সাংজিকে ভালোভাবে পড়াশোনা করতে বলে। এসএমএসটি দেখে সাংজি তখন স্যাড হয়ে যায়। পরের দিন সাংজি স্কুলে এসে কয়েকটি কলেজের অ্যাডমিশন ফর্ম দেখছিল। এখানে ডুয়ানের হোমটাউনের একটি কলেজের নামও লেখা ছিল। ডুয়ানের সঙ্গে দেখা করার জন্য এবং থাকার জন্য সাংজি ঠিক করে সে এই কলেজে অ্যাডমিশন নেবে। এর জন্য সাংজি অনেক পরিশ্রম করে, সে অনেক পড়াশোনা করে এবং প্রত্যেকটি সাবজেক্টেই অনেক ভালো নাম্বার তোলে। এবার সে ফিজিক্সেও অনেক ভালো নাম্বার পেয়েছে। সাংজি তার রেজাল্ট ডুয়ানকে পাঠায়, আর ডুয়ান তার রেজাল্ট দেখে অনেক খুশি হয়ে যায়। একদিন সাংজি দেখে ইয়ান তার এক বন্ধুর সঙ্গে কথা বলছে, আর তার বন্ধু ইয়ানকে বলছে যে ডুয়ানের এখন গার্লফ্রেন্ড হয়েছে। এটা শুনে ইয়ান খুশি হলেও সাংজি কিন্তু স্যাড হয়ে যায়। রুমে এসে সাংজি বলে ডুয়ান তো আমাকে প্রমিস করেছিল যে তার যখন গার্লফ্রেন্ড হবে তখন সে সবার আগে তার গার্লফ্রেন্ডের সঙ্গে সাংজির দেখা করাবে, কিন্তু কই, সে তো এখনো পর্যন্ত তার গার্লফ্রেন্ডের কোনো কথাই বলল না। তবে কি সে প্রমিসের কথাটি ভুলে গিয়েছে? যাই হোক, পরের দিন সাংজি ডুয়ানের সঙ্গে দেখা করার জন্য তার হোমটাউনে আসে। ইয়ান তখন তাকে ফোন করে জিজ্ঞাসা করে যে তুই কোথায় আছিস। সাংজি জায়গার নাম বলে ইয়ান অবাক হয় যে তুই এত দূরে কি করছিস। সাংজি বলে যে তার অনলাইন বয়ফ্রেন্ড তার সঙ্গে দেখা করতে চায়। এটা শুনে ইয়ান রেগে যায় যে তুই আবারও সেই ছেলের সঙ্গে কন্ট্যাক্ট করছিস। ওইখানেই দাঁড়া, কোথাও যাবি না, আমি এখনই ডুয়ানকে পাঠাচ্ছি। কিছুক্ষণ পর সেখানে ডুয়ান চলে আসে। ডুয়ানের সঙ্গে তখন একটি মেয়েও ছিল। সাংজি ভাবে যে এই মেয়েটি হয়তো ডুয়ানের গার্লফ্রেন্ড। ডুয়ান তখন সাংজিকে বকা দেয়, কারণ সে কথা দিয়েছিল সে আর কখনোই এই ডেটিংয়ের চক্করে পড়বে না। সাংজি তখন মনে মনে বলে তুমিও তো তোমার প্রমিস ভুলে গিয়েছ, তাহলে কেন আমি আমার প্রমিস ভুলতে পারি না। ডুয়ান জিজ্ঞাসা করে যে ছেলেটি কোথায়। সাংজি বলে ও আমাকে ছেড়ে দিয়েছে, কারণ আমি ওর থেকে অনেক ছোট। ডুয়ান বলে ও ঠিকই করেছে, কিন্তু যখন তুমি বড় হয়ে যাবে তখন দেখবে ও আবারও তোমার সঙ্গে ডেট করবে। এতে সাংজি বলে না, ও করবে না, কারণ ইতিমধ্যে সে অন্য একজনকে ভালোবেসে ফেলেছে। এই বলে সাংজি তখন কান্না করে ফেলে। ডুয়ান তখন বলে চলো আমরা লাঞ্চ করি। সাংজি বলে না, আমি বাড়ি যাব। ডুয়ান বলে ফ্লাইট আসতে এখনও দেরি আছে, তাই চলো আমরা লাঞ্চ করে নিই। এরপর সাংজি ফ্রেশ হওয়ার জন্য যখন ওয়াশরুমে যায় তখন সে অনেক বেশি কান্না করছিল। ওয়াশরুম থেকে বেরিয়ে সাংজি সেই মেয়েটিকে দেখতে পায় না। ডুয়ান বলে যে ওর কাজ চলে এসেছে, তাই ও চলে গিয়েছে। এরপর সাংজি ডুয়ানকে সেই উপহারটি দেয় যেটা কিনা সে ডুয়ানকে গ্র্যাজুয়েশনের দিনে দেওয়ার কথা ভেবেছিল। বক্সের ভেতরে একটি টাই ছিল। এটা দেখে ডুয়ান তখন স্মাইল করে এবং সাংজিকে থ্যাংক ইউ বলে। এরপর ফ্লাইটের সময় হয়ে যায়। ডুয়ানের সামনে সাংজি স্মাইল করলেও ভেতরটা যেন তার ফেটে যাচ্ছিল। এরপর সে যখন তার হোমটাউনে ফিরে আসে তখন সেখানে ইয়ান আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। ইয়ান তাকে বকা দেয় না আর কিছু বলেও না, কিন্তু সাংজি তখন অনেক জোরসে কান্না করে ফেলে। এতে ইয়ান সাংজিকে সান্ত্বনা দেয়। এবার বেশ কয়েকদিন পরে সিন দেখানো হয়। সাংজি এখন ডুয়ানের উপর থেকে মুভ অন করে নিয়েছে, আর যে কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য সাংজি অত পরিশ্রম করেছিল ফাইনালি সে সেই কলেজে অ্যাডমিশন পেয়ে গিয়েছে। আর এখানে তার 3টি বেস্ট ফ্রেন্ডও আছে। এর নাম হলো উই, এ হলো জিং, আর এর নাম সিন। আজকে উইয়ের জন্মদিন, তাই রাতের বেলায় এরা পার্টি করার জন্য একটি ক্লাবে আসে। আর এই ক্লাবেও তখন ডুয়ানও ছিল। আমাদের সাংজি যেহেতু হাইটে ছোট তাই ডুয়ান তাকে দেখতেই পায় না। সেখানে মিং নামের একটি ছেলে সাংজির সঙ্গে ফ্লার্ট করছিল, কিন্তু সাংজি তাকে পাত্তা না দিয়ে বাইরে চলে আসে। কিন্তু সে ভুলবশত তার বান্ধবীর কোট নিয়ে চলে আসে। তার কোটে সিগারেট ছিল। সে যখন প্যাকেটটি তুলছিল তখনই ডুয়ান তার নাম ধরে ডাক দেয়। এতদিন পর ডুয়ানকে দেখে সাংজি অবাক হয়। ডুয়ান জিজ্ঞাসা করে তুমি কি স্মোক করো? এতে সাংজি বলে না, এটা আমার বান্ধবীর কোট। ডুয়ান আবারও জিজ্ঞাসা করে তুমি কি ড্রিঙ্ক করেছো? এতে সাংজি বলে হ্যাঁ, অল্প একটু।
এরপর ডুয়ান জিজ্ঞাসা করে, তুমি কি তোমার সেই অনলাইন বয়ফ্রেন্ডের জন্য এই কলেজে অ্যাডমিশন নিয়েছো? এতে সাংজি বলে, না, এই কলেজ ভালো তাই আমি অ্যাডমিশন নিয়েছি। ডুয়ান বলে, তুমি 2 বছর ধরে এখানে আছো কিন্তু একটিবারও আমার সঙ্গে দেখা করতে আসোনি, এমনকি আমার ফোন আর SMS-এর কোনো রিপ্লাইও দাও না, এর কারণ কি আমি জানতে পারি? সাংজি বলে, আসলে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি তো তাই সময় পাই না। ডুয়ান তখন বলে, আমিও তো কলেজে পড়েছি কিন্তু তবুও তোমার সমস্ত SMS-এর রিপ্লাই দিতাম, এমনকি তোমাকে পড়াতেও আসতাম, কই তখন তো আমার কোনো সমস্যা হয়নি, তাহলে তোমার কেন হচ্ছে? এতে সাংজি চুপ হয়ে থাকে, সে কি বলবে বুঝতে পারছে না, কারণ সে তো ডুয়ানের কাছ থেকে দূরে থাকার জন্যই এসব করেছে। ডুয়ান তখন সাংজিকে বকা দেয় ড্রিঙ্ক করার জন্য এবং তাকে কথায় কথায় বারবার পিচ্চি বলে। এতে সাংজি রেগে গিয়ে বলে, আমি এখন আর আগের মতন পিচ্চি নেই, আমি যথেষ্ট বড় হয়ে গিয়েছি। ডুয়ান বলে, তুমি যত বড়ই হয়ে যাও না কেন আমার কাছে তুমি এখনো সেই পিচ্চি হয়ে থাকবে। এতে সাংজি তখন বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। ভেতরে এসে সাংজি জানতে পারে তার বান্ধবীরা এখন হোস্টেল যাবে না, তারা তো রাত করে হোস্টেলে ফিরবে। তাই সাংজি একাই সেখান থেকে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় সাংজি ডুয়ানের নামে আজেবাজে কথা বলছিল, যা ডুয়ান শুনে নেয় এবং বলে, তুমি কি আমাকে কিছু বললে? এতে সাংজি বলে, কই না তো। এই বলে সাংজি সেখান থেকে চলে যাচ্ছিল। সাংজি যেহেতু ড্রিঙ্ক করেছে তাই ডুয়ান তাকে হোস্টেলে ছাড়তে যায়। তখনও ডুয়ান বারবার সাংজিকে পিচ্চি বলছিল। এতে সাংজি বিরক্ত হয়ে বলে, বললাম না আমাকে পিচ্চি বলবে না। ডুয়ান বলে, তুমি যেমন এখনও তোমার বাবা আর মায়ের কাছে ছোট হয়ে আছো তেমনই আমার কাছেও ছোট হয়ে আছো। এতে সাংজি বলে, তার মানে কি তুমি আমার বাবা হতে চাও? এতে ডুয়ান চুপ হয়ে যায়। হোস্টেলে পৌঁছে ডুয়ান সাংজিকে হ্যাংওভার স্যুপ দেয়। এরপর ডুয়ান যখন সেখান থেকে যাচ্ছিল তখন সাংজি আবারও আগের মতন এক নজরে তার দিকেই তাকিয়েছিল। পরের দিনের সিন দেখানো হয়। এরা হোস্টেলে ফিরে এসে সাংজিকে বলে, কালকে যখন তুই চলে এসেছিলিস তখন মিং তোকে অনেক খুঁজছিল, এমনকি সে তোর ফোন নাম্বারও নিয়েছিল আমাদের কাছ থেকে, তার মানে মিং হয়তো তোকে পছন্দ করে। সাংজি যখন তার ফোনটি চেক করে তখন সেখানে মিংয়ের একটি SMS ছিল, যে বলেছে পরের বার যদি কোথাও যেতে হয় তাহলে আমাকে বলো, এইভাবে একা একাই যেও না যেন। SMS-টি দেখে সাংজির বান্ধবীরা তখন তাকে টিজ করে। এরপর সাংজি তার লাভ স্টোরি এদেরকে শোনায়, কিন্তু তার অন্য এক বান্ধবীর নাম দিয়ে, যে আমার এক বান্ধবী তার থেকে 5 বছরের বড় একটি ছেলেকে পছন্দ করে, কিন্তু সেই ছেলেটি কি আমার বান্ধবীকে পছন্দ করে তা সে জানে না, তো সে কিভাবে বুঝবে যে ছেলেটি তাকে পছন্দ করে নাকি করে না। এতে এরা জিজ্ঞাসা করে সে দেখতে কেমন আর এখন কি করে। সাংজি বলে, ওকে দেখতে অনেক হ্যান্ডসাম, লম্বা আর সে অনেক ইন্টেলিজেন্ট, ও একজন গেম ডেভেলপার। এ জিজ্ঞাসা করে যে ওর একটি গেমের নাম বলতো। সাংজি যেই গেমের নাম বলে এই গেমটি সিন খেলে আর এটি এখনকার অনেক ফেমাস একটি গেম। উই তখন বলে, ও 3 বছর আগে গ্র্যাজুয়েট হয়ে গিয়েছে আর ও তোর থেকে 5 বছরের বড়, দেখা সে এখন অন্য কোনো মেয়েকে পেয়ে গিয়েছে। এটা শুনে সাংজি স্যাড হয়ে যায়। তখন সাংজির বাবা তাকে ফোন করে এবং বলে, তুই কেন ডুয়ানের সঙ্গে কন্ট্যাক্ট করছিস না? তুই কি ভুলে গিয়েছিস ও তোর কত সাহায্য করেছিল? তাই আজকে তুই ওকে ডিনারে নিয়ে যাবি আর ওর সঙ্গে ভালো করে কথা বলবি। সাংজি যেতে রাজি হয় না, কিন্তু তার বাবা অনেক জোর করায় সাংজি যেতে রাজি হয়ে যায়। এরপর সাংজি ডুয়ানকে SMS করে এই বলে, স্যার আজকে কি আপনি আমার সঙ্গে ডিনার করতে যাবেন? তার এই SMS দেখে ডুয়ান অবাক হয়ে ফোন করে এবং জিজ্ঞাসা করে, আজকে এত সম্মান দিয়ে কথা বলছো কেন? সাংজি বলে, কারণ আমার বাবা বলেছে যারা আমার থেকে বড় তাদেরকে সম্মান করে কথা বলতে হয়, আর আপনি তো আমার থেকে অনেক বড় আর আপনি আমাকে পিচ্চি বলেও ডাকেন, তাই আপনাকে স্যার বললাম আর কি। এতে ডুয়ান বুঝতে পেরে যায় যে সাংজি তার সঙ্গে টোন্ট মেরে কথা বলল। ডুয়ান বলে, আজকে আমি ফ্রি থাকবো না, তাই পরের সপ্তাহে যাব। এতে সাংজি বলে, ওকে স্যার। এই বলে সে ফোন কেটে দেয়। এরপর সাংজি যখন কলেজে আসে তখন মিং বলে, তুমি কি পরের সপ্তাহে আমার সঙ্গে মুভি দেখতে যাবে? সাংজি তাকে বারণ করতে যাচ্ছিল, কারণ সেই দিনকেই তো সে ডুয়ানের সঙ্গে ডিনার করতে যাবে। কিন্তু তখন তার ডুয়ানের একটি কথা মনে পড়ে। ডুয়ান বলেছিল কাউকে সরাসরি রিজেক্ট করতে হয় না, বরং তাকে ভালোভাবে বুঝিয়ে বলতে হয়। এখানে যেহেতু সবাই ছিল তাই সাংজি মিংয়ের সঙ্গে মুভি দেখতে যেতে রাজি হয়ে যায়।
এই ভেবে পরে যখন মিংকে সে একাই দেখবে তখন তাকে বারণ করে দেবে। এইদিকে ডুয়ানের কাছে জিয়াং নামের একটি মেয়ের পার্সেল আসে, কিন্তু ডুয়ান সেই পার্সেলটি খুলে দেখে না। তখন জিয়ান তাকে এসএমএস করে সে কি তার পার্সেলটি খুলে দেখেছে। আর এটা সেই মেয়ে যে কিনা সেই দিনকে ডুয়ানকে টাকা দিচ্ছিল, কিন্তু ডুয়ান টাকাটি নেয়নি। ডুয়ান তার সঙ্গে রুড হয়ে কথা বলে যে এরপর থেকে সে যেন কোনো পার্সেল তাকে না পাঠায়। ডুয়ান আরও বলে, তুমি আমার কাছ থেকে যত টাকা পেতে আমি সবই তোমাকে দিয়ে দিয়েছি, তাই এরপর থেকে আমার সঙ্গে তুমি কোনো কন্ট্যাক্ট করবে না। এটা শুনে জিয়াং স্যাড হয়ে যায়। ডুয়ান এখন একজন সাকসেসফুল গেম ডেভেলপার হয়ে তো গিয়েছে, কিন্তু কাজের চক্করে সে ঠিক মতন খেতে সময় পায় না, যার কারণে তার ফুড পয়জনিং হয়ে যায়। আর আজকে সাংজির সঙ্গে তার ডিনার করতে যাওয়ার কথা ছিল। ডুয়ান তখন সাংজিকে ফোন করে এবং বলে, আমি তোমার সঙ্গে ডিনার করতে আসতে পারবো না, কারণ আমি অনেক ব্যস্ত আছি। কিন্তু ডুয়ানের কথাবার্তা শুনে সাংজি বুঝে যায় যে সে অসুস্থ। সাংজি জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। প্রথমে ডুয়ান বলতে চায় না, কিন্তু সাংজির অনেকবার জোর করায় ডুয়ান বলে দেয় তার ফুড পয়জনিং হয়েছে। এটা শুনে সাংজির অনেক চিন্তা হয়। সে বলে, তুমি অফিসের কাউকে নিয়ে হাসপাতালে যাও, আমি এখনই আসছি। কিন্তু ডুয়ান বলে অফিসে কেউ নেই। তাই সাংজি ডুয়ানের অফিসের অ্যাড্রেস নিয়ে সেখানেই চলে আসে। ডুয়ানের অবস্থা তখন আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। সাংজি তাকে অনেক কষ্টে বাইরে নিয়ে আসে এবং ট্যাক্সির জন্য অপেক্ষা করে। সে ট্যাক্সি পেয়েও যায়। সে যখন ডুয়ানকে ট্যাক্সির কাছে নিয়ে যাচ্ছিল তখন অ্যাক্সিডেন্টলি সাংজির কপালে কিস হয়ে যায়। এতে সাংজির হার্টবিট অনেক বেড়ে যায়। 2 বছর আগে ডুয়ানকে নিয়ে সে যেরকম ফিলিং রাখতো আজকেও ঠিক সেরকমই ফিলিং সাংজির হয়। যাই হোক, ডুয়ানকে হাসপাতালে নিয়ে আসা হয়। চেক আপের পর ডাক্তার বলে ডুয়ানের অ্যাপেন্ডিক্সের প্রবলেম রয়েছে, যদি সার্জারি না করা হয় তাহলে আস্তে আস্তে সে অনেক অসুস্থ হয়ে পড়বে। এটা শুনে সাংজি অনেক ঘাবড়ে যায়। সাংজি এখানে ডুয়ানের গার্জেন হয়ে যায়, যাতে করে আজকেই ডুয়ানের সার্জারি করা হয়। ডুয়ান সাংজিকে হোস্টেলে ফিরে যেতে বলে, কিন্তু সাংজি যেতে রাজি হয় না। ডুয়ানকে সেখান থেকে নিয়ে যাওয়ার পর সাংজি তার মাকে ফোন করে এবং ডুয়ানের যা কিছু হয়েছে তা সব বলে। তার মা বলে, তুই আজকে ওর সঙ্গেই থাক। ছোটবেলায় ও তার মাকে হারিয়েছে। বাবার অসুস্থতার কারণে সে আমাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু অল্প সময়ের মধ্যে সে অনেক পরিশ্রম করে আমাদের টাকা শোধ করে দিয়েছে। এখন ওর আপনজন বলতে কেউ নেই, তাই তুই ওর ভালো মতন দেখাশোনা কর। এরপর সার্জারি সাকসেসফুল হয়ে যায় আর 7 দিন ডুয়ানকে এখানেই থাকতে হবে। সাংজি তখন ডুয়ানকে বলে সে তার সঙ্গে এখানেই থাকবে, কিন্তু ডুয়ান বারবার তাকে হোস্টেলে যেতে বলছিল। সাংজি বলে, যদি আজকে আমি তোমার বদলে অসুস্থ হতাম তাহলে কি তুমি আমাকে একাই এখানে রেখে যেতে পারতে? একদমই না। তাই আমিও যাব না, এখানে থেকেই তোমার দেখাশোনা করব। এরপর সাংজি দুজনের জন্য খাবার নিয়ে আসে। সাংজি যখন খাচ্ছিল তখন ডুয়ান তাকে দেখে স্মাইল করে। এতে সাংজি লজ্জা পেয়ে ওয়াশরুমে এসে আয়নাতে তার মুখ দেখে বলে, আমাকে দেখতে কি ফানি লাগছে? যার কারণে ও হাসছিল। যাই হোক, সাংজি একটি তোয়ালি ভিজিয়ে নিয়ে ডুয়ানের কাছে যায় তার মুখ মুছে দেওয়ার জন্য। ডুয়ান বলে যে আমি একাই করে নেব, কিন্তু সাংজি তাকে দেয় না। সে ডুয়ানকে চোখ বন্ধ করতে বলে এবং নিজেই তার মুখ মুছে দেয়। তখন সাংজি আবারও এক নজরে ডুয়ানের দিকেই তাকিয়ে থাকে। সে যেন তার থেকে নজর ফেরাতেই পারছিল না। তখন ডুয়ান তার চোখ খুলে দেয়, যার কারণে দুজনের আই কন্ট্যাক্ট হয়। এতে সাংজি তখন ব্লাশ করছিল। ডুয়ান যাতে কিছু বুঝতে না পারে তাই সাংজি দৌড়ে ওয়াশরুমে চলে আসে। ঘুমানোর সময় মিং সাংজিকে একটি ভয়েস এসএমএস করে, যেখানে সে বলেছে, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু কেন তুমি এলে না? তখন ফোনের ভলিউম একদম ফুল ছিল, যার কারণে এই কথা ডুয়ানও শুনে ফেলে। যার কারণে সাংজি তাড়াতাড়ি করে তার ফোনটি বন্ধ করে দেয়। ডুয়ান বলে, ও কি তোমার বয়ফ্রেন্ড? এতে সাংজি বলে না। ডুয়ান বলে, যদি ভয়েস এসএমএস শুনতেই হয় তাহলে শুনতে পারো, আমার কোনো অসুবিধা হবে না। সাংজি বলে, না, এর কোনো দরকার নেই। এই বলে সাংজি তখন ঘুমিয়ে যায়। পরের দিনের সিন দেখানো হয়। সাংজি কলেজ যাওয়ার সময় ডুয়ানকে জিজ্ঞাসা করে, তোমার কি কিছু লাগবে? এতে ডুয়ান বলে, হ্যাঁ, আমার বাড়ি গিয়ে আমার জন্য কিছু কাপড় আর আমার ল্যাপটপটা নিয়ে এসো। এতে সাংজি তার ল্যাপটপটি আনতে রাজি হয় না,
কারণ সেও খুব ভালোভাবে জানে ল্যাপটপ দেখলে পরে ডুয়ান তার কাজ করতে শুরু করবে, আর ডক্টর তাকে এখন রেস্ট করতে বলেছে। কিন্তু ডুয়ান বলে সে অল্প একটুই কাজ করবে। অনেকবার বলার পর সাংজি তার ল্যাপটপ আনতে রাজি হয়ে যায়। ডুয়ানের বাড়িতে এসে সাংজি তার আর ডুয়ানের একটি ছবি দেখতে পায়, যেটা কিনা তারা গ্র্যাজুয়েশনের দিনে তুলেছিল। ছবিটি দেখে সাংজি অনেক খুশি হয়ে যায়। এরপর সে ডুয়ানের কাপড় আর ল্যাপটপ নিয়ে যখন বিল্ডিং থেকে বার হচ্ছিল তখন সেখানে জিয়ান আসে। সাংজি তার উপর তেমন কোনো গুরুত্ব দেয় না। জিয়ান ডুয়ানের রুমে এসে দরজায় নক করে, কিন্তু কেউ দরজা খোলে না, কারণ ডুয়ান তো এখন হাসপাতালে আছে। এরপর হাসপাতালের সিন দেখানো হয়। সাংজি ডুয়ানকে বকা দিয়ে বলে অল্পই ল্যাপটপ ঘাঁটবে, বেশি ঘাঁটবে না। ডুয়ান বলে তুমি অনেক বড় হয়ে গিয়েছো, আমার মাও এভাবে আমাকে বকতো। সাংজি তখন বলে তার মানে তুমি বুঝতে পেরেছো যে আমি এখন যথেষ্ট বড় হয়ে গিয়েছি। তখন ডুয়ানের পাশের বেডে একটি বুড়ো লোককে শিফট করা হয়। এই লোকটি কানে একটু কম শোনে। সে ডুয়ানকে বলে এ কি তোমার ওয়াইফ? ডুয়ান তখন মজা করে বলে হ্যাঁ, তার জন্যই তো এত বকা দিচ্ছে। এতে সাংজি তাকে ক্লিয়ার করে যে না, আমি শুধুমাত্র ওর ফ্যামিলি মেম্বার। কিন্তু লোকটি যেহেতু শুনতে পায় না, তাই সাংজিকে অনেকবার চেঁচিয়ে চেঁচিয়ে বলতে হয়, যা দেখে ডুয়ান স্মাইল করে আর সাংজি তার থেকে এভাবে তাকায়। যাই হোক, এরপর সাংজি কলেজে ফিরে আসে। তখন মিং তাকে দেখে জিজ্ঞাসা করে তুমি কেন কালকে মুভি দেখতে আসোনি? এতে সাংজি বলে আমার এক অতিথি হাসপাতালে ভর্তি আছে, তাই আমি ওর সঙ্গে ছিলাম। নিং বলে তাহলে কি কালকে তুমি আবারও মুভি দেখতে আসবে? এতে সাংজিও রাজি হয়ে যায়। এরপর সাংজি হাসপাতালে ফিরে আসে। আজকে ডুয়ানকে ডিসচার্জ করে দেওয়া হবে। লোকটি তখন জিজ্ঞাসা করে তোমরা বিয়ে কবে করবে? সাংজি বিরক্ত হয়ে বলে খুব তাড়াতাড়ি করব, আর আপনাকে ইনভাইটও করব। এই বলে সাংজি সেখান থেকে চলে যায়। এটা শোনার পর কেন যেন ডুয়ানকে দেখে একটু নার্ভাস মনে হচ্ছিল। যাই হোক, রাতের বেলায় সাংজি নিংয়ের সঙ্গে মুভি দেখতে যায়। এইদিকে ডুয়ানকে দেখানো হয় সে তার রুমে অনেকগুলো চিরকুট দেখতে পায়, যেখানে সাংজি লিখে রেখেছে কখন তাকে ওষুধ খেতে হবে আর কি কি ফ্রুট খেতে হবে। আর সাংজি এটাও বারবার বলেছে সে যেন বেশি রাত জেগে কাজ না করে। তার প্রতি সাংজির এত কেয়ার দেখে ডুয়ান খুশি হয় এবং সে মনে মনে ভাবে ফাইনালি তার জীবনে কেউ এলো যে কিনা তার এত কেয়ার করে। এইদিকে সাংজি যখন হোস্টেলে ফিরে আসে তখন তার বান্ধবীরা তাকে বলে কালকে নিউ ইয়ার পার্টি, তাই সাংজি যেন তাদের সঙ্গে যায়। কিন্তু সাংজির বেশি ভিড়ভাড়টা পছন্দ নয়, তাই সে যেতে রাজি হয় না। তার বান্ধবীরা তাকে রাজি করানোর অনেক চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবারই সাংজির না বলায় এরা তখন সাংজিকে একাই ফেলে সেখান থেকে চলে যায় নিউ ইয়ার পার্টিতে। তখন ডুয়ান তাকে ফোন করে এবং বলে অফিস থেকে একটি পার্টির আয়োজন করা হয়েছে, তো তুমি কি আমার সঙ্গে আসবে? এতে সাংজি বলে না, কারণ তার ভিড়ভাড়টা পছন্দ নয়। ডুয়ান বলে ঠিক আছে, সেখানে শুধুমাত্র তুমি আর আমি থাকবো। সাংজি তাকেও না বলতে যাচ্ছিল, কিন্তু ডুয়ান বলে আমি তোমার ক্যাম্পাসের দিকেই আসছি, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে থেকো। এতে সাংজিকে না চাইতে হলেও রেডি হতে হয়। পরের সিনে দুজনকে একটি ক্যাফেতে দেখানো হয়। তখন সেখানে জিয়ান আসে এবং ডুয়ানকে জিজ্ঞাসা করে সে কেন তার ফোন আর SMS এর কোনো রিপ্লাই দিচ্ছে না। এতে ডুয়ান বলে কারণ তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আর প্লিজ বারবার এইভাবে আমাকে বিরক্ত করো না। এতে জিয়ান তখন রাগে ডুয়ানের মুখে পানি ছুঁড়ে মারে, আর এটা দেখে সাংজি তখন রেগে জিয়ানের মুখে পানি ছুঁড়ে মারে। জিয়ান তখন জিনিসপত্র দিয়ে সাংজিকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে কিছু গার্ড আসে এবং তারা জিয়ানকে সেখান থেকে নিয়ে চলে যায়। ডুয়ানের মুখে পানি লেগেছিল, তাই সাংজি পানি মুছে দেয় এবং তাকে কোট মাফলার পরিয়ে দেয়, কারণ বাইরে অনেক ঠান্ডা। তার ফেসে চোট লেগেছিল, সাংজি তখন সেখানে মলমও লাগিয়ে দেয়। এবার ডুয়ান সাংজির দিকে এক নজরে তাকিয়ে থাকে এবং ফাইনালি সে সাংজিকে নিয়ে অন্যরকম একটি ফিলিং অনুভব করে। তখন স্নোফল হতে শুরু করে, আর এটা বছরের প্রথম স্নোফল। স্নো দেখে সাংজি অনেক খুশি হয়ে যায় এবং সে উইশ করে যেন ডুয়ান তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর ডুয়ানও সাংজিকে নিয়ে উইশ করে যেন সে সারা জীবন এইভাবেই হাসি খুশি থাকে। এরপর ডুয়ান সাংজিকে তার হোস্টেল পর্যন্ত ছেড়ে দিয়ে সে যখন নিজের বাড়ি আসছিল তখন সেখানে জিয়ান আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। ডুয়ানকে দেখে জিয়ান তখন বারবার তাকে সরি বলে,
কিন্তু ডুয়ান তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। তখন জিয়ান কান্না করতে করতে বলে, তোমার মা আমাকে কথা দিয়েছিল যে তুমি সারা জীবন আমার কেয়ার করবে, কিন্তু কেন তুমি এখন আমাকে ইগনোর করছো? তার মায়ের কথা শুনে ডুয়ান স্যাড হয়ে যায়। তখন সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ডুয়ানের বাবার জন্য জিয়ানের বাবা মারা গিয়েছিল। তখন ডুয়ানের মা তাদের বাড়ি বিক্রি করে এদেরকে ক্ষতিপূরণ দিয়েছিল এবং এটাও বলেছিল যে তারা সারাক্ষণ জিয়ানের কেয়ার করবে। এরপর সিন বর্তমানে আসে। ডুয়ান তখন তার মাকে সরি বলে। 12টা বেজে যায়। তখন ডুয়ান সাংজিকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে। ডুয়ান তখনও স্যাড ছিল, কিন্তু সাংজির এসএমএস দেখে এবং তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করে তার মুড ঠিক হয়ে যায়। এরপর ডুয়ানের একটি বন্ধু তাকে ফোন করে এবং বলে যে আমি বিয়ে করতে যাচ্ছি। এটা শুনে ডুয়ান অবাক হয়, কারণ তার বন্ধু বলেছিল সে কখনোই বিয়ে করবে না। তার বন্ধু বলে, হ্যাঁ ভেবেছিলাম যে বিয়ে করব না, কিন্তু যখন আমি ওকে প্রথম দেখি তখনই তাকে আমার অনেক ভালো লেগে গিয়েছিল, আর আমি যখন ওকে প্রপোজ করি তখন সে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাই আমরা বিয়ে করতে যাচ্ছি। তার বন্ধু তখন ডুয়ানকে জিজ্ঞাসা করে, তুই কি এখনো পর্যন্ত কাউকে পছন্দ করিসনি? এতে কয়েক সেকেন্ডের জন্য ডুয়ান চুপ হয়ে যায় এবং সে তখন সাংজির কথাই ভাবছিল। এতে তার বন্ধু বলে, কি হলো, কি ভাবছিস? তবে কি তোরও কাউকে পছন্দ হয়েছে? এটা শুনে ডুয়ান নার্ভাস হয়ে যায়। সে তাড়াতাড়ি ফোনটি কেটে দেয় এবং বলে, আমি কেন সাংজিকে নিয়ে এত ভাবছি। পরের দিনের সিন দেখানো হয়। সাংজি ডুয়ানকে একটি ক্যামেরা দেওয়ার জন্য তার কোম্পানির দিকে আসছিল। যাওয়ার সময় সাংজি ডুয়ানকে এসএমএস করে বলে যে আমি তোমার কোম্পানিতে আসছি। এসএমএসটি দেখে ডুয়ান যখন নিচে আসছিল তখন সে জানতে পারে যে অফিসে জিয়ান এসে হাঙ্গামা করছে। তাই ডুয়ান তখন সাংজিকে ফোন করে পেছনের দরজা দিয়ে আসতে বলে, যাতে জিয়ান তাদেরকে দেখতে না পায়। ডুয়ান তখন সাংজিকে বলে, তুমি আর না বলে কখনোই আমার বাড়ি আর অফিসে আসবে না। এটা শুনে সাংজি স্যাড হয়ে যায়। সে বলে, কিন্তু আমি তো এসএমএস করেছিলাম। ডুয়ান তখন সাংজিকে জিজ্ঞাসা করে সে কি লাঞ্চ করেছে, কিন্তু সেই কথার জন্য সাংজি যেহেতু স্যাড হয়ে আছে তাই সে ডুয়ানকে সরি বলে সেখান থেকে চলে যায়। আসলে ডুয়ান তাকে এই কথাটি বলেছে কারণ সেখানে জিয়ান ছিল, আর যদি সে একাই কখনো সাংজিকে তার অফিসে কিংবা বাড়ির আশেপাশে দেখতে পায় তাহলে তার ক্ষতি করার চেষ্টা করবে, তাই সে তাকে মিথ্যে কথা বলেছে। কিন্তু তার এই মিথ্যে বকার কারণে সাংজি অনেক কষ্ট পায়। এমনকি সে ক্লাবে গিয়ে তার বান্ধবীদের সঙ্গে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। তখন নিং সাংজির জন্য একটি গান গায়, কিন্তু সাংজি যেহেতু মাতাল ছিল তাই সে তার গানের দিকে তেমন কান দেয় না। তখন ডুয়ান তাকে ফোন করে এবং জিজ্ঞাসা করে সে এখন কোথায় আছে। সাংজি বলে বারে। ডুয়ান জিজ্ঞাসা করে তুমি কি আবারও ড্রিঙ্ক করেছো? এতে সাংজি বলে হ্যাঁ একটু। ডুয়ান তখন ক্লাবের অ্যাড্রেস নেয় সাংজিকে নেওয়ার জন্য। সাংজি তখন তার বান্ধবীদেরকে বাই বলে সেখান থেকে চলে যায়। সে যেহেতু মাতাল ছিল তাই নিং তার পেছন পেছন যায়, আর সেখানে নিং তার মনের কথা সাংজিকে বলতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে ডুয়ান চলে আসে। ডুয়ানকে দেখে মনে হচ্ছে যেন সে জেলাস হচ্ছে। সে তাড়াতাড়ি করে নিংকে সাংজির কাছ থেকে দূরে সরায় এবং সাংজিকে সেখান থেকে নিয়ে চলে যায়। ডুয়ান তখন সাংজিকে বকা দিয়ে বলে, বলেছিলাম না কখনো বাড়ি এসে ড্রিঙ্ক করবে না। এতে সাংজি একটু জোর গলায় বলে, কেন করতে পারি না, আমি তো এখন বড় হয়ে গিয়েছি, আর তুমি কি আমাকে বকা দেওয়ার? এই বলে সাংজি তখন ডুয়ানের ওপর বমি করে দেয়, কিন্তু ডুয়ান তার উপর একটুও রাগ করে না। কিছু দূর যাওয়ার পর সাংজি বসে যায় এবং বলে, আমার শরীর খারাপ করছে, তুমি কি আমাকে ঘাড়ে করে নিয়ে যাবে? ডুয়ান বলে, ঠিক আছে এসো। কিন্তু সাংজি থেমে গিয়ে বলে, না তুমি পারবে না, কারণ কয়েকদিন আগেই তো তোমার সার্জারি হয়েছে আর আমি এখন অনেক মোটা হয়ে গিয়েছি। এই বলে সাংজি কান্না করে ফেলে এবং সে বারবার নিজেকে মোটা বলে। তার এই কিউটনেস দেখে ডুয়ান মুগ্ধ হয়ে তার দিকেই তাকিয়ে থাকে এবং বলে, তুমি একদমই মোটা না, আমি পারবো তোমাকে নিয়ে যেতে। যাওয়ার সময় সাংজি ডুয়ানকে বলে, আমি সিক্রেটলি একজনকে অনেক পছন্দ করি, কিন্তু সে আমাকে পছন্দ করে না। ডুয়ান সেই ছেলেটির নাম জিজ্ঞাসা করে, কিন্তু সাংজি তার নাম বলে না। আর বলবেই বা কেন, কারণ সে তো এখন সেই ছেলের সঙ্গে আছে যাকে কিনা সাংজি সেই ছোট্টবেলা থেকে পছন্দ করে। সাংজি বলে, ও আমার সঙ্গে অনেক ভালো আচরণ করত, আমি ভাবতাম আমাকে স্পেশাল ফিল করানোর জন্যই সে এমনটা করত,
কিন্তু সে শুধুমাত্র আমার সঙ্গে না, বাকি অন্যান্য মেয়েদের সঙ্গেও ভালো আচরণ করত। এমনকি তার এখন একটি গার্লফ্রেন্ডও আছে, কিন্তু সে এখনো পর্যন্ত জানতেই পারেনি যে আমি ওকে কতটা পছন্দ করি। এই বলে সাংজি তখন কান্না করে ফেলে। আর তাকে কান্না করতে দেখে ডুয়ানেরও অনেক খারাপ লাগে। এমনকি সেই ছেলেটিকে নিয়ে ডুয়ান অনেক আজেবাজে কথাও বলে, কিন্তু ডুয়ান তো জানে না সেই ছেলেটি আর অন্য কেউ না, সে নিজেই। তাই সে নিজেকে গালি দিচ্ছে। যাই হোক, ডুয়ান তখন সাংজিকে গাড়িতে তোলে। সাংজি তখন ঘুমিয়ে গিয়েছিল। তাই ডুয়ান বলে, সেই ছেলেটি তোমার সঙ্গে যেমনই আচরণ করুক না কেন, কিন্তু আমার কাছে তুমি অনেক স্পেশাল। কিন্তু দুর্ভাগ্যবশত সাংজি তার এই কথা শুনতে পায় না, কারণ সে তো ঘুমিয়ে গিয়েছে। যাই হোক, আজকের পর্ব এখানেই শেষ করছি। নেক্সট পার্ট কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই প্লিজ অপেক্ষা করো। আর হ্যাঁ, কমেন্ট করে জানিও ড্রামাটি তোমাদের কেমন লাগছে। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। টাটা।